প্রধানমন্ত্রী গতকাল মেট্রো স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন। আজকে তিনি গিয়েছিলেন বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে। অনেক সমালোচনা হচ্ছে, তিনি কেন আহতদের দেখতে গেলেন না, আহতদের দেখতে যাওয়ার আগেই তিনি কেন মেট্রো স্টেশন এবং বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গেলেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন সরকার এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী এই জায়গাটাতে ভুল করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার এই কাজটা ডেলিবারেটলি করছে। কারণ সরকার এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন এই সরকারের প্রতি কোনোভাবেই দেশের জনগণের সহানুভূতি বা সমর্থন ফিরিয়ে আনা সম্ভব না। সরকার এখন যেটা করবার চেষ্টা করছে, তারা সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করছে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের উপরে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এবং বাংলাদেশের মিডিয়াতে এই ছবিগুলো সামনে নিয়ে এসে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার একটা চেষ্টা করছে সরকার। কিন্তু বাংলাদেশের মিডিয়া কিংবা বাংলাদেশ সরকারের ওপরে নির্ভরশীল হয়ে আন্তর্জাতিক বিশ্ব আর বাংলাদেশের পরিস্থিতিকে দেখছে না। তারা তাদের মতো করে তাদের সোর্সের তথ্য সংগ্রহ করছে এবং সেই অনুযায়ী তারা কথা বলতে শুরু করেছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অলরেডি একজন ডিকটেটর এবং অথরিটেরিয়ান গভর্নমেন্ট হিসেবে তার সরকারকে এখন যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সরকারি বাহিনীর দ্বারা, সেটাকে গণহত্যা বলছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আলোচনাটাও শুরু হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী যে ভূমিকাটা পালন করেছে এই কারণে, আর সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে সেনাবাহিনীর দ্বারা, সেটা হলো জাতিসংঘের লোগো সংবলিত জাতিসংঘের ভেহিকেল এবং হেলিকপ্টার তারা এই প্রোটেস্ট ঠেকানোর জন্য কারফিউয়ের পর তারা ব্যবহার করেছে। ফলে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের পক্ষ থেকে এবং গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের যে রিপোর্ট, সেইখানে বলা হচ্ছে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আলোচনাটা শুরু হয়েছে। একদিকে সেনাবাহিনী প্রধান এবং আরেকদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অল আউট নিষেধাজ্ঞার আলোচনাটা শুরু হয়েছে। আন্তর্জাতিক বিশ্বকে ম্যানেজ করবার জন্য সরকারের পক্ষ থেকে যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সবগুলো ফেল করেছে। বিশেষ করে কয়েকদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে বসেছিলেন, তাদেরকে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে আন্দোলনকারীরা রাষ্ট্রীয় সম্পদের উপরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যে বয়ানটা সরকার এখন এস্টাবলিশ করতে চাইছে। কিন্তু বিদেশি ডিপ্লোম্যাটরা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য মেনে নেননি। এপির একটা রিপোর্ট বলছে, Diplomats confront Bangladesh Foreign Minister over violence. Synopsis: what began as a movement against politicized admission quotas for sought-after government jobs has snowballed into some of the worst unrest of Prime Minister Sheikh Hasina's tenure, with at least 163 people killed in clashes so far, according to an AFP count of victims reported by police and hospitals. Eta 22 জুলাইয়ের রিপোর্ট। তারপরও আরও বেশ কয়েকটা দিন পার হয়ে গেছে এবং নিহতের সংখ্যাটা আরও অনেক বেড়েছে। গত কয়েকদিনে বাংলাদেশে ঘটা ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে নিউ ইয়র্ক টাইমস। আমরা সেই রিপোর্টটা দেখব এবং এই রিপোর্টের সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার যে আলোচনাটা রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে আলোচনাটা করেছে সেই রিপোর্টটা একটু দেখি। এখানে বলছে, বাংলাদেশ আর্মি জেনারেল ওয়াকারুজ্জামান কুড ফেস ওয়েস্টার্ন স্যাংশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ফর ডিপ্লয়িং ইউএন মার্কড ভেহিকলস টু শুট প্রোটেস্টার্স। অনেক প্রমাণ আছে। আল জাজিরা ভিডিও প্রকাশ করেছে তাদের রিপোর্টে। ইউনাইটেড নেশনসের লোগো সংবলিত এই ভেহিকেলগুলো ব্যবহৃত হচ্ছে, এমনকি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এবং গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন বলছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের স্যাংশন এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিচার হতে পারে। ইতোমধ্যে নিশ্চয় আমরা জেনে গেছি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক নিহতদের তালিকা চেয়েছে বাংলাদেশ সরকারের কাছে, সেটাও দ্রুততম সময়ের মধ্যে। এবং জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে গত কয়েকদিনের হত্যাযজ্ঞে জাতিসংঘের লোগো সংবলিত হেলিকপ্টার এবং ভেহিকেল ব্যবহার করেছে সেই বিষয়ে। এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছি আমার আগের ভিডিওতে, যারা দেখেননি দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেসম্যান, একজন প্রভাবশালী কংগ্রেসম্যান লয়েড ডগেট,
একটা টুইট করেছেন এবং সেই টুইটের সাথে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট তিনি যুক্ত করেছেন। এই জায়গাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আলোচনাটা শুরু হয়েছে। আমরা একটু টুইটটা দেখে শুরু করি। PM Hasina in Bangladesh scorned student protesters as militants who deserve deadly force. The only militant is Hasina, who ordered troops in UN peacekeeping vehicles to attack and kill students. The Biden admin must act boldly against this repression. Sanctions must be imposed. The Biden admin must act boldly against this repression. Sanctions must be imposed. এখানে তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটা উল্লেখ করেছেন। আমরা একটু এই রিপোর্টটা দেখি। An unbending leaders crackdown reigns carnage on Bangladesh. বাংলাদেশের গত কয়েকদিনের ঘটনা প্রবাহকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্র্যাকডাউন, যেটা পরবর্তীতে গণহত্যায় রূপান্তরিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে এভাবে হেডলাইন করেছে। Prime Minister Sheikh Hasina's response to protests has left at least 150 people dead and created the biggest challenge yet to her grip on power. প্রধানমন্ত্রী শেখ হাসিনা 150 জনকে শুধুমাত্র হত্যার নির্দেশই দেননি, এর মধ্য দিয়ে তার ক্ষমতাও চ্যালেঞ্জের মুখে পড়েছে, এ কথাটা বলছে নিউ ইয়র্ক টাইমস। For those watching from outside, Prime Minister Sheikh Hasina of Bangladesh presents a compelling story. She is among the world's longest-serving female heads of government, a secular Muslim in colorful saris who has fought Islamic militancy, lifted millions out of poverty, and deftly kept both India and China at her side. সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বয়ানটা তৈরির চেষ্টা করেছেন এতগুলো বছর ধরে, সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। But this seeming success has come at a heavy cost. Over the past 15 years, Ms. Hasina has deeply entrenched her authority and divided this nation of 170 million people. Those who kissed the ring were rewarded with patronage, power, and impunity. Dissenters were met with crackdowns, endless legal entanglement, and imprisonment. যারা তার সাথে ছিল তাদেরকে তিনি নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন এবং যারাই বিরোধিতা করেছে তাদের উপরে তিনি ক্র্যাকডাউন চালিয়েছেন। The sustained protests that have convulsed Bangladesh this month are a backlash against Ms. Hasina's formula for power, absolute, disconnected, and entitled. Her bloody crackdown, which has left at least 150 people dead, has created the biggest challenge over to her dominance just months after the steamrolled to a fourth consecutive term as Prime Minister. It is a crisis largely of her own making, analysts said. The student-led protests started as a peaceful expression of opposition to quotas that reserve sought-after government jobs for specific groups. The violent response to the protests by government security forces and vigilance from Ms. Hasina's party sent the country to the verge of anarchy. A curfew has been imposed. The military patrols the streets with helicopters often circling above. The internet is blocked and phone calls are severely restricted. Even in a country with an ample history of deadly political violence, Ms. Hasina's crackdown has led to what diplomats and analysts have called atrocities that are unprecedented in Bangladesh in recent decades. To many Bangladeshis, a line has now been crossed, and anger at the sheer carnage seems unlikely to diminish soon. এখানে বলছে গত কয়েক দশকের মধ্যে এরকম ডেডলি ক্র্যাকডাউন সরকার কখনোই দেশের জনগণের উপরে চালায়নি বাংলাদেশে, এবং গত কয়েকদিনে যা ঘটেছে এটাকে তারা গণহত্যা বলছে। Diplomats and officials say that the count of at least 150 dead is a conservative one. Local newspapers have tallied the deaths at closer to 200, and student protest leaders say that the toll is most likely several times that. Hundreds have been swept into jails in Dhaka alone. Sending in the troops, Sheikh Hasina 76 has deployed every force at her service
onto the states, including the feared paramilitary unit whose leaders have been in the past faced international sanctions over allegations for torture, extrajudicial killings, and forced disappearances. The communications blackout, which the government claims is intended to stop the spread of disinformation, has covered up the extent of the slaughter. Grainy cell phone footage that has managed to emerge shows security officers aiming and firing at protesters or dumping bodies nonchalantly on the road. At the Dhaka Medical College Hospital, an overcrowded public facility, journalists saw extensive evidence of the brutality. At least 39 people have been admitted with injuries to their eyes from pellet guns or rubber bullets. Doctors said at least half of them were in danger of losing sight in one or both eyes. নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকার এই রিপোর্টে সরাসরি গত কয়েকদিনের ঘটনাকে জেনোসাইড উল্লেখ করা হয়েছে, গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং এটা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হয়েছে, সেই কথাগুলোও পরিষ্কারভাবে নিউ ইয়র্ক টাইমস বলছে। সুতরাং সরকার যতভাবে চেষ্টা করুক না কেন ভিন্ন একটা বয়ান এস্টাবলিশ করার, সেটা করা সম্ভব হচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটাকে যুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী কংগ্রেসম্যান, ক্ষমতাশীল ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান শেখ হাসিনার উপরে এবং সরকারের উপরে স্যাংশন ইম্পোজ, ইমিডিয়েট স্যাংশন ইম্পোজের কথা বলছেন, এবং এই ব্যাপারে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের পক্ষ থেকে যেভাবে গত কয়েকদিনের ঘটনাকে উল্লেখ করা হয়েছে, এটাকে যেভাবে জেনোসাইড হিসেবে উল্লেখ করা হচ্ছে, তাতে খুব সহসাই শেখ হাসিনার ওপর এবং গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন যেভাবে তাদের রিপোর্টে উল্লেখ করেছে, তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা হবার সম্ভাবনা রয়েছে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ এটা বলছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। ফলে স্বাভাবিকভাবেই যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলন বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য সবচেয়ে বড়, গত 16 বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, এবং সম্ভবত দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ শেখ হাসিনাস রেজিম।